সারা দেশে জমে উঠছে পশুর হাট, বেড়েছে ক্রেতা সমাগম। দেশীয় গরুর পর্যাপ্ত সরবরাহ সত্ত্বেও দাম বেশি। দেশি গরু কিনছি, খুব ভালো গরু কিনছি। গরুর অভাব নাই, কিন্তু গত বছর তুলনায় দামটা বাড়তি। দাম একটু বেশি চাচ্ছে। আমাদের পর্যাপ্ত পরিমাণের কাস্টমার আছে, আমরা বিক্রি করে শান্তি পাবো। ঢাকার বাইরে থেকে আসা পশুবাহী গাড়ি রাজধানীর নির্দিষ্ট হাটে যেতে বাধ্য করার অভিযোগ উত্তর নেই আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীর কাছেও। গাড়িটা মানে এদিকে ঠেকায় নিবে, মানে ইয়ার দিকে আর কি, মেরাদিয়া হাটের দিকে। দেখছিলেন প্রধান শিরোনাম। দুপুরের সময়ের সঙ্গে আছি আমি ওয়াহিদা স্বপ্না এবং আমি ফয়সাল মোর্শেদ। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। ঈদ যাত্রার তৃতীয় দিনে ঘরমুখী মানুষের উপচে পড়া ভিড়। ট্রেন ছাড়ছে 1.5 থেকে 2 ঘন্টা দেরিতে। মহাসড়কের কোনো কোনো অংশে যানবাহনের ধীর গতি। শুরু হলো পবিত্র হজের আনুষ্ঠানিকতা। মিনা অভিমুখে লাখ লাখ মুসল্লি। সার্বিক নিরাপত্তা নিশ্চিতে প্রস্তুত কর্তৃপক্ষ। সবার জন্য নিরাপদ পানি ও পয়ঃনিষ্কাশন ব্যবস্থা নিশ্চিতে পদক্ষেপ নিয়েছে সরকার, বললেন প্রধানমন্ত্রী। আবারও ক্ষমতায় এলে রাজধানীর সব বক্স কালভার্ট ভেঙে ফেলার ঘোষণা। নির্বাচনে হেরে যাবার আশঙ্কায় দেশে নৈরাজ্যের পরিবেশ সৃষ্টির অপচেষ্টা করছে বিএনপি, মন্তব্য আওয়ামী লীগের। সরকারি বিএনপি নির্বাচনে আসার পথ বন্ধ করেছে অভিযোগ দলটির। এবং নিরাপদ সড়কের দাবিতে বিক্ষোভের সময় পুলিশের কাজে বাধা দেওয়ার মামলায় বেসরকারি বিশ্ববিদ্যালয়ের 16 শিক্ষার্থীর জামিন। সংশ্লিষ্টতা পাওয়া যায়নি, জানালেন আইনজীবী। কোরবানি ঈদের আর মাত্র 2 দিন বাকি থাকায় রাজধানীর হাটগুলোতে ক্রেতা সমাগম বেড়েছে। সকাল থেকে ঢাকার বিভিন্ন হাটে কোরবানির পশু কিনতে শুরু করেন ক্রেতারা। অনেকেই পছন্দের পশু কিনতে ঘুরে ঘুরে দেখছেন। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বেড়েছে ক্রেতা সমাগম। এতে খুশি বিক্রেতারা। রাজধানীর মতো রাজশাহী, চট্টগ্রাম সহ দেশের বিভাগীয় শহরগুলোতেও জমে উঠছে পশুর হাট। হাটে জায়গা না পেয়ে মূল সড়কেও পশু রেখেছেন ব্যবসায়ীরা। এবার হাটে দেশীয় গরু বেশি থাকায় খুশি সাধারণ ক্রেতারা। তবে বাড়তি দামের অভিযোগ করছেন অনেকেই। ভারতীয় গরু না আসায় ভালো দাম পাওয়ার আশা করছেন বিক্রেতারা। দাম একটু বেশি চাচ্ছে, হয়তো আর একদিন পরে হয়তো মানুষের বুঝের যখন নিজের মতো আসবে তখন হয়তো ছেড়ে দিবে। কাস্টমার ভালোই যা বলছে। হ্যাঁ, এখন যা দেখছি যে গরু প্রচুর গরু হলো, খদ্দের উপস্থিত আছে। যদি বাইরের গরু সরকার, বাংলাদেশ সরকার যদি না নিয়ে আসে, তাহলে আমাদের কৃষকের প্রতি মানে খুব ভালো ব্যবস্থা হবে। গরু আমদানি ভালোই আছে, বেচা কেনা লোক নিতে পারবে, অবশ্য বাজার ভালোই। এখনো একটা বিক্রি করছি 4.5 লাখ টাকা। বেচা কিনা একটু কম, কিন্তু আজকের থেকে পুরো তোমার বেচা স্টার্ট হবে। দেশি গরু কিনছি, খুব ভালো গরু কিনছি, দামও ঠিক আছে। পর্যাপ্ত পরিমাণের কাস্টমার আছে, আমরা বিক্রি করে শান্তি পাবো। কিন্তু ইন্ডিয়ান গরু না আসলো, দেশাল গরু যে আমাদের ইনশাআল্লাহ আল্লাহ রাসূলের নামে কোরবান হয়ে যাবে। পশুরহাটের খবর জানাতে এই মুহূর্তে গাবতলী পশুরহাটে আছেন রিপোর্টার হাসান সাফায়াত, চট্টগ্রামের সাগরিকা পশুরহাটে আছেন রিপোর্টার কমল দে এবং রাজশাহীর সিটির হাটে আছেন রিপোর্টার সাইফুর রহমান রকি। সরাসরি যাচ্ছি তাদের কাছে। প্রথমেই যাচ্ছি চট্টগ্রামে কমলের কাছে। কমল। ধন্যবাদ স্বপ্না। বন্দরনগরী চট্টগ্রামের অন্তত 15টি ছোট বড় গরুর হাট রয়েছে। এর মধ্যে সবচেয়ে বড় গরুর হাটটি হলো সাগরিকা, যেটি অন্তত 3 থেকে 4 বর্গ কিলোমিটার এলাকা জুড়ে। এরপর রয়েছে বিবির হাট, কর্ণফুলী, ঈশান মিস্ত্রির হাট, পতেঙ্গা। এই সবগুলি গরুর হাটে কিন্তু একটি চিত্র। গত এক সপ্তাহ ধরে গরু আসলে বাংলাদেশ এই চট্টগ্রামের হাটগুলি আসতে শুরু করেছিল। আজকে থেকে ক্রেতারা আসতে শুরু করেছে। আজকে যদি বলা যায় রোববার কেনা বেচা শুরু হয়েছে গরুর হাটগুলিতে। তো এবার যদি সবচেয়ে বেশি লক্ষণীয় সেটি হলো দেশীয় গরুর প্রভাব। আপনারা জানেন যে গত কয়েক বছর ধরে কিন্তু ভারতীয় গরুর পাশাপাশি দেশীয় গরুগুলো হাটে আসছিল, কিন্তু এইবার তুলনামূলক ভারতীয় গরুর চেয়েও দেশীয় গরু সবচেয়ে বেশি আসছে। তো এখানে যারা ব্যাপারী রয়েছেন, ব্যাপারীরা বলছেন তারা মূলত দেশের উত্তরাঞ্চল, বিশেষ করে রাজশাহী, নওগাঁ, কুষ্টিয়া, চাঁপাইনবাবগঞ্জ এইসব এলাকা থেকে তারা
প্রচুর পরিমাণে গরু এনেছেন চট্টগ্রামে, কারণ ওইসব এলাকার গরুগুলোর সাইজে কিন্তু বড় হয়, দাম তবে কিছুটা বেশি। এছাড়া কিন্তু এর বাইরে কুমিল্লা, ফেনী, নোয়াখালী, লক্ষ্মীপুর সেখান থেকে কিন্তু খামারের গরু এই চট্টগ্রামের বাজারগুলিতে আসছে। আমরা দেখেছি দেশের বিভিন্ন স্থান থেকে কিন্তু গরুবাহী যেসব ট্রাকগুলো রয়েছে সেই ট্রাকগুলি এখন চট্টগ্রামমুখী, এবং চট্টগ্রামের হাটগুলি তারা যাচ্ছেন এবং তারা সেখানে বিক্রি হচ্ছে। মূলত আজ থেকে শুরু তো আসলে বেচা কেনাটা শুরু হয়েছে বলা চলে। তো এখানে গরুর বাজারের দামে তারতম্য রয়েছে, এবং এক্ষেত্রে যেটা চিরাচরিত নিয়ম, ক্রেতা যারা আছেন তারা বলছেন দাম একটু বেশি, আবার বিক্রেতারা বলছেন যেহেতু এখন পশু খাদ্য সহ নানা খাদ্যের দাম বেড়েছে তাই কিছুটা গরুর দাম বাড়তি রাখা হচ্ছে, তাও সামান্য। সেটা হচ্ছে দুপক্ষের দাবি। আর এদিক দিয়ে আমি যদি বলি নিরাপত্তার কথাটা বলি, এখানে যেহেতু লাখ লাখ টাকার গরু বিক্রি হচ্ছে সেখানে কিন্তু নিরাপত্তার একটা বিষয় আছে, টাকা জাল টাকা প্রতিরোধ করে সেই বিষয়টা আসলে প্রশাসনের পক্ষে কঠোরভাবে নজরদারি করা হচ্ছে বলে আমাদেরকে জানানো হয়েছে। কিছুক্ষণের মধ্যে চট্টগ্রামের পুলিশ কমিশনার মাহবুব রহমান এখানে গরু বাজার পরিদর্শনে আসবেন এবং সেটা দেখবেন এবং নিরাপত্তার বিষয়টি তিনি জানাবেন। তো বলা চলে আজকে থেকে চট্টগ্রামে এই গরু বেচা কেনা শুরু হয়েছে। তো এখন পর্যন্ত আমার কাছে ছিল চট্টগ্রামের সাগরী গরু বাজার থেকে সর্বশেষ। রাজশাহীর গরু বাজার খবর শোনার জন্য চলে যাবো সহকর্মী রকির কাছে। কমল, আপনাকে ধন্যবাদ। উত্তরবঙ্গের সবচেয়ে বড় কোরবানির পশুর হাট রাজশাহীর সিটি হাট। এই সিটি হাটে আজকে হাটের দিন, মূলত এই হাটের দিনে জমে উঠেছে কোরবানির পশুর বেচা কেনা। আরও 2 দিন সময় যেহেতু ঈদের বাকি আছে, সেই জন্য এখনও যারা কেনেনি এই কোরবানির পশুটি তারাই আসলে কিনতে আসছেন। এবং সকাল থেকে আসলে প্রচণ্ড রোদ ছিল, এই প্রচণ্ড রোদের মধ্যেই আসলে অনেক ক্রেতা এসেছেন এবং ঘুরে ঘুরে দেখছেন, এবং তারা অনেকেই বিকেলে এই গরুগুলো দাম যাচাই বাছাই করে আসলে এই কোরবানির পশুটি কিনতে চাচ্ছেন। কারণ বিক্রেতারা এবার বলছেন যে কোরবানির পশুর দাম এবার অনেকটাই বেশি, কারণ এবার ভারত থেকে যেহেতু ভারতীয় গরুর আমদানি কমে গেছে, সেই জন্য এই দামটি অনেকটাই বেড়ে গেছে। এবং যেসব বিক্রেতারা এসেছেন হাটে গরু নিয়ে, তারা বলছেন যে গবাদি পশুর খাদ্যের দাম যেভাবে বেড়েছে আসলে সেই অনুযায়ী কিন্তু তারা দাম ঠিক মতো পান না। তো এবার আসলে কিছুটা দাম আছে, সঠিকভাবে যদি এই গরুগুলো বেচা কেনা করতে পারে তাহলে হয়তো তারা কিছুটা হলেও স্বস্তিতে থাকতে পারবেন আর কি কোরবানির পশু বিক্রি করে। তো এছাড়াও কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে প্রচুর পরিমাণ ভিড় হাটে, এখনো অনেকেই গরু নিয়ে হাটে আসছেন, কোরবানির পশু নিয়ে আসছেন যারা বিক্রির উদ্দেশ্যে। কিন্তু প্রচন্ড গরমের কারণে ক্রেতারা কিন্তু হাটে টিকতে পারছেন না। অনেকে বিকেলে কিন্তু হাটে আসারও পরিকল্পনা করেছেন, যেহেতু আরো 2 দিন সময় এখনো তারা হাতে পাচ্ছেন। বিশেষ করে রাজশাহী শহর এলাকার মানুষ যারা, তাদের সবচেয়ে বড় যে সমস্যাটি হয় সেটি হচ্ছে গরুটি রাখার সমস্যা। কারণ যেহেতু ফ্ল্যাট বাড়ি, তাদের এই বাড়িতে আসলে গরু রাখা খুবই কষ্টসাধ্য হয়ে যায়। সে কারণে আসলে তারা শেষের 2 বা 3 দিনের মধ্যেই এই গরুটি কিনতে চান। যেহেতু আগামী 22শে আগস্ট ধর্মীয় সম্প্রদায়ের আরেকটি বড় উৎসব ঈদুল আজহা অনুষ্ঠিত হবে, সেই লক্ষ্যে এখনো যারা কোরবানির পশুটি কেনেননি তারাই আসলে এই কোরবানির পশুটি কেনার জন্য হাটে ঘুরে বেড়াচ্ছেন এবং অনেকে দাম যাচাই করছেন, বেশি দাম হাঁকাচ্ছেন ক্রেতারা। এই সব কিছু মিলে আসলে জমজমাট বলা চলে। এবং সিটি হাটের যারা ইজারাদার রয়েছে তারাও জানে এই পশু বেচা কেনাটা নির্বিঘ্ন হয়, সেই জন্য তারা সব ধরনের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেছে। তো এই ছিল এখন পর্যন্ত রাজশাহীর সিটি হাট থেকে আমার কাছে সর্বশেষ। এখন আমি চলে যাচ্ছি আমাদের আরেক সহকর্মী সাফায়াতের কাছে, তিনি আছেন গাবতলী হাটে। রকি, আপনি যেমনটি বলছিলেন, আমি আছি ঢাকার গাবতলীতে। ঢাকার মধ্যে যে কটি হাট বসে 2 সিটি কর্পোরেশন মিলে, তার মধ্যে একটি মাত্র স্থায়ী হাট এবং সবচেয়ে বড় হাট এই গাবতলীর গরু হাট। তো কোরবানির ঈদকে ঘিরে আমরা দেখতে পেয়েছি এরই মধ্যে প্রায় লাখের উপরে গরু এসে এই হাটগুলোতে জমায়েত হয়েছে। ঢাকার বাইরে বিভিন্ন জেলা থেকে এখনো ট্রাক ভরে ভরে গরু আসছে। তো আপনি জানেন যে আজকের দিন সহ কোরবানির ঈদের আর মাত্র 3 দিন বাকি আছে সাধারণ মানুষের হাতে। তো সেই বিষয়টি বিবেচনা করে এখন প্রচণ্ড দুপুরবেলা এবং রৌদ্রের তীব্রতা অনেক বেশি, তারপরেও যেহেতু হাতে সময় নেই আর 3 দিন বাকি আছে, সেই জন্য কিন্তু ক্রেতা বিক্রেতারা কিন্তু হাটে আসছেন এবং গরু দরদাম করছেন।
তবে সার্বিক যে পরিস্থিতি আমি হাটে দেখতে পাচ্ছি সেটি ক্রেতারা বলছেন যে গরুর দাম অনেক বেশি চাচ্ছেন এখানকার যারা ব্যবসায়ীরা আছেন, বিক্রেতারা আছেন। আবার বিক্রেতারা বলছেন তাদের অনেক খরচ হয়েছে, বেশি দূর থেকে আনতে হয়েছে, সেই হিসেবে তাদের গরুর দাম একটু বেশি বলেই তারা বলছেন। তবে মোটামুটি এখন যেহেতু 3 দিন বাকি আছে, কেনাকাটা বেশ শুরু হয়ে গেছে এবং সকাল থেকে আমি যেটা দেখেছি সকাল থেকে ক্রেতা সমাগম একটু কম থাকলেও দিন যত বাড়ছে দুপুরবেলা ক্রেতা সমাগম বেড়েছে এবং গরুর সংখ্যাও যেমন বেড়েছে তেমনি কেনাকাটাও বাড়ছে। তো আমি পুরো বিষয়টি দেখতে পাচ্ছি যে এখানে আইন শৃঙ্খলা বাহিনী যেমন রয়েছে উপস্থিতি, তেমনি হাসিলের সংখ্যা এবার বাড়ানো হয়েছে যাতে ক্রেতারা খুব স্বাভাবিকভাবে দেখে শুনে যাতে তারা সুশৃঙ্খলভাবে যাতে তারা হাসিল জমা দিয়ে তারা গন্তব্যে ফিরতে পারেন। তো সার্বিক পরিস্থিতি এখানে খুব ক্রেতা সাধারণের একটা আনাগোনার মধ্যে এখানে বেশ বেচা কেনা শুরু হচ্ছে। তো এই ছিল আমার কাছে গাবতলীর গরুর হাটের কেনা বেচা সর্বশেষ। এখন আমরা চলে যাচ্ছি স্টুডিওতে। কোরবানির পশুর হাটের খবর জানাতে গাবতলী পশুর হাট থেকে যোগ দিয়েছিলেন রিপোর্টার হাসান সাফায়েত। এর আগে রাজশাহী থেকে সাইফুর রহমান রকি এবং তারও আগে চট্টগ্রাম থেকে যোগ দিয়েছিলেন রিপোর্টার কমল দে। এদিকে রাজধানীর পশুর হাটগুলো ঘিরে নানা অব্যবস্থাপনার অভিযোগ পাওয়া গেছে। গভীর রাতে ঢাকার বাইরে থেকে আসা পশু বোঝাই গাড়িগুলোকে জোর করে নির্দিষ্ট হাটে নিয়ে যাওয়ার জন্য বাধ্য করা হচ্ছে ব্যাপারীদের। এতে ক্ষতির মুখে পড়ার আশঙ্কা করছেন ব্যবসায়ীরা। পাভেল আমিনের ক্যামেরায় আরও জানাচ্ছেন আজহার লিমন। রোববার রাত ৩টা রামপুরা হাতির ঝিল ইউলুপের পাশের সড়কে লাঠিসোঁটা হাতে দাঁড়িয়ে একদল যুবক। দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা কোরবানির পশুবাহী ট্রাকগুলোর উপর একের পর এক হামলা চালাচ্ছে তারা। ঘুরিয়ে দিচ্ছে বনশ্রী মেরাদিয়া অস্থায়ী কোরবানির পশুর হাটের রাস্তায়। পাশেই কর্তব্যরত আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী। রাস্তা অবরোধ করে জোর করে পশুবাহী যানবাহনগুলোকে ঘুরিয়ে দেওয়ার ঘটনা ঘটছে তাদের সামনেই। সময় সংবাদের উপস্থিতি টের পেয়ে অবশেষে হস্তক্ষেপ করে তারা। গাড়িটা মানে এদিকে ঠেকায় নিবে, মানে ইয়ার দিকে আর কি, মেরাদিয়া হাটের দিকে। আচ্ছা, এখন দেখা যায় ট্রাক এক এক গরুর ব্যাপারী এক একজন এক এক হাটে যাবে। আপনার যা ইচ্ছা যেই হাটে খুশি সেই হাটে গরু উঠাবেন। এখানে কোনোভাবে জোরপূর্বকভাবে গরু ঢুকানো হয়। যারা ভলেন্টিয়ার আছে তাদের উপরে যদি গাড়ি উঠায় দেয় এটা লাইবিলিটিস কে নিবে? আমরা যেহেতু এখানে আসি হাট কর্তৃপক্ষ, এই কারণে আমরা ছেলেদের উপরে যাতে কোনো গাড়ি না যায় এখানে তাদেরকে সিগন্যাল দিই। অথচ বাস্তবতার আঁচ পাওয়া যাবে হামলার শিকার ভুক্তভোগীদের আহাজারি থেকে। ঢুকাইছে কমলাপুর গরু নিয়ে 5টা গরু মারধর করছে। আমাকে গরু কিনে এখানে উঠায় এরা আমাদের অনেক মারধর করছে। আমার ভাই বারাদার আমার গরু যাবে ফতুল্লাতে, আমার ওগুলো এই জায়গায় ঢুকাই যাচ্ছে স্যার। প্রতিটা গাড়ির লোকেরা মারছে। গরু ব্যবসায়ীরা বলছেন অতিরিক্ত মুনাফার জন্যই অনিচ্ছা সত্ত্বেও ব্যবসায়ীদের প্রয়োজনের অতিরিক্ত পশু ঢোকাতে বাধ্য করছে রাজধানীর কিছু পশুর হাটের স্বেচ্ছাসেবীরা। গড়ানোর ওই জায়গায় আমাদের কাস্টমার কম যা ওরা নিবে আসা মনে কর হাটের লাভের জন্য। শনিবার রাতে মোহাম্মদপুরে স্থানীয়দের সঙ্গে কথা কাটাকাটির জের ধরে পশুবাহী ট্রাকের চালক এবং সহকারীকে ছুরিকাঘাত করে একদল দুর্বৃত্ত। দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা এসব মানুষেরা বলছেন বিভিন্ন গোষ্ঠীর হাতে নিয়ন্ত্রিত থাকা এসব পশুর হাটে স্বেচ্ছাসেবার আড়ালে চলছে দালালদের দৌরাত্ম্য, যে কারণেও পশুর ন্যায্য মূল্য থেকে বঞ্চিত হচ্ছেন এসব খেটে খাওয়া মানুষেরা। আজহার লিমন, সময় সংবাদ, ঢাকা। পদ্মায় প্রবল স্রোতে ফেরি চলাচল ব্যাহত হওয়ায় দৌলতদিয়া ঘাটে আটকা পড়েছে 1000-এরও বেশি যানবাহন। এর মধ্যে বেশিরভাগই পশু বোঝায় ট্রাক হওয়ায় বিপাকে পড়েছেন ব্যবসায়ীরা। ঘাট কর্তৃপক্ষ জানায় দৌলতদিয়া পাটুরিয়া রুটে 19টি ফেরি চলাচল করছে। তবে পদ্মার প্রবল স্রোতের কারণে যানবাহন পারাপারে দ্বিগুণ সময় লাগছে। ফেরি চলাচল ব্যাহত হওয়ায় ঢাকামুখী যানবাহনের চাপ বাড়ছে রাজবাড়ির দৌলতদিয়া ঘাটে। 0 পয়েন্ট থেকে কয়েক কিলোমিটার এলাকায় রয়েছে পশু বোঝাই ট্রাকের দীর্ঘ সারি। তবে পাটুরিয়া ঘাটে যানবাহনের চাপ কম থাকায় স্বস্তি ফিরেছে যাত্রীদের মাঝে। এদিকে কাঁঠালবাড়ির শিমুলিয়া নৌ রুটে চাপ বাড়ায় 16টি ফেরি দিয়ে বিকল্প রুটে যানবাহন পারাপার করা হচ্ছে। পদ্মা ড্রেজিং শেষ হলে অপর 5টি ফেরি চলাচল শুরু হবে বলে জানায় BIWTA। ঈদের বাকি আর মাত্র 2 দিন, তাই বিভিন্ন মাধ্যমে প্রিয়জনের পানে ছুটছেন নগরবাসী। তবে ট্রেনের শিডিউল বিপর্যয়ে দেখা দিয়েছে ভোগান্তি। ঈদযাত্রার তৃতীয় দিনে অধিকাংশ ট্রেনে নির্ধারিত সময়ের চেয়ে কয়েক ঘন্টা দেরিতে ছেড়ে যায়। এদিকে মহাসড়কের কোনো কোনো অংশে যানবাহনের ধীরগতি রয়েছে।
রাজশাহী কমলাপুর রেল স্টেশনে। রোববার সকাল থেকেই এখানে ভিড় করেন বিভিন্ন গন্তব্যের যাত্রীরা। নারীর টানে বাড়ি ফিরতে রীতিমতো যুদ্ধ করেন তারা। তবে শিডিউল বিপর্যয়ের কারণে যাত্রাপথে বিড়ম্বনা থাকছেই। সেই সঙ্গে প্রতিটি ট্রেনেরই ছাদ থেকে শুরু করে ভিতরেও ছিল মানুষের উপচে পড়া ভিড়। ঢোকা যাইতেছে না, আবার যে ভিতরে যে সিট খুঁজমু বা বমু, এইটা তো লাগে যাবো আধা ঘন্টা। লেট করতেছে মানে 2-3 ঘন্টা ধরে। কখন ছাড়বে বলতে পারতেছি না, বাসায় কখন পৌঁছাবো এটাও অনিশ্চিত। প্রতি স্টেশনে আমাদের স্টপেজ বরাদ্দ আছে 2 মিনিট, সেই জায়গায় কোনো কোনো স্টেশনে 10-15 মিনিট লেগে যায় যাত্রী উঠা নামায়। আর এই যে যাওয়ার সময় এই বিলম্ব কিন্তু আসার সময় এর প্রভাব পড়ে। তবে ভ্যাপসা গরম আর শিডিউল বিপর্যয়ের কষ্ট উপেক্ষা করে যাত্রীদের চোখে মুখে ছিল প্রিয়জনের কাছে ফেরার আনন্দের ছাপ। আমার খুব ভালো লাগতেছে, আমি বাইরে যাচ্ছি, আমার শ্বশুরবাড়িতে যাচ্ছি। পরিবারের সাথে ঈদ করার তো আনন্দটাই আলাদা। পৌঁছানোর পর তার কষ্ট থাকবে না, ঈদ বলে কথা যেতে হবে। এদিকে বাস যাত্রীদেরও ছিল নানা ভোগান্তি। দূরপাল্লার বেশিরভাগ বাসই ঘণ্টাখানেক দেরিতে ঢুকছে রাজধানীতে। সেই সঙ্গে মহাসড়কে যানজটের ভোগান্তি খুব একটা না থাকলেও ধীর গতিতে চলছে যানবাহনগুলো। বলতেছে সকাল 10টায়, এখন বলতেছে 12টাতে বলতেছে এখন 1টায়। অপেক্ষায় বসে আছি, দেখি বিরক্ত বোধ হইতেছে, তারপরে কিছু করার নেই। যানজট নাই, এর জন্য আর কি ভালো লাগতেছে। যাই হোক, আমরা তাড়াতাড়ি গন্তব্যস্থলে পৌঁছতে পারবো আর কি। বেলা বাড়ার সাথে সাথে যাত্রীদের চাপ বাড়ছে সদরঘাট লঞ্চ টার্মিনালে। এদিকে সকালে নৌ পরিবহন মন্ত্রী শাহজাহান খান সদরঘাট লঞ্চ টার্মিনাল পরিদর্শনে এসে বলেন, লঞ্চগুলোতে অতিরিক্ত যাত্রী বহন এবং নির্ধারিত ভাড়ার চেয়ে অতিরিক্ত ভাড়া নেওয়া ঠেকাতে কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে। পুলিশ, র্যাব, কোস্টগার্ড সকলেই কিন্তু এখানে থাকে, নৌ পুলিশ তারা সকলে থাকে, বিএনসিসি থাকে, স্কাউট থাকে, সকলেই কিন্তু তারা এ ব্যাপারে তৎপর যাত্রীদের সেবার জন্য। নৌ পরিবহন সংশ্লিষ্ট সবাইকে ঘাটে সার্বক্ষণিক নজরদারি রাখারও নির্দেশ দেন মন্ত্রী। তারা সার্ভিস দেবে। সাদিয়া আফরিন, সময় সংবাদ, ঢাকা। ঈদে ঘরে ফেরা মানুষের খবর জানাতে কমলাপুর রেলওয়ে স্টেশনে আছেন রিপোর্টার নাজমুস সালেহী, সদরঘাট লঞ্চ টার্মিনালে আছেন রিপোর্টার মাহমুদ রাকিব। সরাসরি চলে যাচ্ছি তাদের কাছে। প্রথমে যাচ্ছে কমলাপুরে সালেহীর কাছে। সালেহী। ধন্যবাদ ফয়সাল। আপনি জানেন যে আজকে রেলপথে যাত্রার তৃতীয় দিনে আমি সকাল থেকে রাজধানীর কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে আসলে যাত্রার খবর জানাচ্ছিলাম। আমি যদি আপনাকে শুরু থেকে যে কথাটি বারবার বলার চেষ্টা করেছি, আসলে কয়েকটি ট্রেন ছাড়া অধিকাংশ ট্রেন আজকে হচ্ছে বিলম্ব যাত্রা করেছে, যাতে মানুষের ভোগান্তি কিন্তু বেড়েছে। উত্তরবঙ্গগামী প্রতিটি ট্রেন 2 ঘন্টা, কোনোটি 3 ঘন্টা যাবত হচ্ছে যে আপনার বিলম্ব করে যাত্রা করায় যাত্রীদের ভোগান্তি যতটা বেড়েছে, তাদের মধ্যে এক ধরনের নির্দিষ্ট সময়ের মধ্যে আসলে বাসায় ফিরে গ্রাম মানে আত্মীয় পরিজনের সাথে ঈদ করতে পারবেন কিনা সেই ধরনের সংশয় কিন্তু রয়েছে। প্ল্যাটফর্ম 7-এ আমার পাশে এখন আমি যে ট্রেনটি দেখাতে চাই সেটা হচ্ছে যে সকাল 8:30 ছেড়ে যাবার কথা ছিল লালমনিরহাট ঈদ স্পেশাল, সেটি এখন পর্যন্ত ছেড়ে যাওয়ার নাম নেই। মানে দুপুর 1.5 ঘটিকার সময় সেটি এসে কমলাপুর প্ল্যাটফর্মে আসলে থেমেছে। কখন নাগাদ ট্রেনটি যাত্রা করবে সেটি এখন পর্যন্ত নিশ্চিত নয়। সেই বলা যেতে পারে 5.5-6 ঘন্টা যাবত ট্রেনটি এখানে 5.5-6 ঘন্টা পরে আসলে ট্রেনটি যাত্রা করবে, বা তারও অনেক সময় লেগে যেতে পারে আসলে। তো সকাল থেকেই আমি যদি আপনাকে জানাই যে সকাল থেকেই এক ধরনের উত্তরবঙ্গগামী যে ধরনের ট্রেনগুলো রয়েছে সবটাতেই শিডিউল কিন্তু আজকে ব্যাপক হারে মানে শিডিউল কিন্তু হচ্ছে আপনার ব্যাপক হারে বিপর্যয় লক্ষ্য করেছি। লালমনিরহাট এক্সপ্রেস সকাল 8:30 ছেড়ে যাওয়ার কথা ছিল, সেটা এখনও ছাড়েনি। রংপুর এক্সপ্রেস সকাল 9:30 ছেড়ে যাওয়ার কথা ছিল, সেটি ছেড়ে গেছে সকাল 11:30। একতা এক্সপ্রেস দিনাজপুরের উদ্দেশ্যে যাবার কথা ছিল সকাল 9টায়, সেটি গেছে আসলে দুপুর 12টায়। সুন্দরবন এক্সপ্রেস খুলনার উদ্দেশ্যে 6:20 ছেড়ে যাবার কথা থাকলেও সেটা গেছে সকাল 10টায়। নীলসাগর সকাল 8:30 ছেড়ে যাবার কথা থাকলেও সেটি গেছে দুপুর 12:30। আর রাজশাহী এক্সপ্রেস রাজশাহীর উদ্দেশ্যে দুপুর 12:20 যাত্রা করার কথা থাকলেও সেটি এখন পর্যন্ত কমলাপুর রেলওয়ে স্টেশনের প্ল্যাটফর্মে আসলে আসে নাই। এ হচ্ছে অবস্থা। সকাল থেকে প্রতিটি ট্রেন ছিল কানায় কানায় পূর্ণ, যাত্রী ঠাসা। সবকটি ট্রেনে মানুষের ভোগান্তি যেমন ছিল, প্রতিটি ট্রেনের ছাদেও কিন্তু আজকে আসলে ভ্রমণ করার দৃশ্যও কিন্তু আমরা দেখেছি। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে বারবার তাদেরকে থামানোর চেষ্টা করা হলেও তারা আসলে এখন পর্যন্ত সেটাকে আসলে খুব বেশি তারা থামিয়ে রাখতে পারেনি। তো এই ছিল আমার কাছে কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে ঈদ যাত্রার সর্বশেষ খবর। আমরা এখন নৌপথে ঈদ যাত্রার খবর জানতে চলে যাব সদরঘাট লঞ্চ টার্মিনালে। সেখানে আছে সহকর্মী মাহমুদ রাকিব। রাকিব। সালে সদরঘাটেও কিন্তু ধীরে ধীরে যে ঘরমুখী মানুষের
চাপ সেটি কিন্তু বাড়ছে। এখানে কিন্তু আমরা দেখছি বিশেষ করে দুপুরের পর থেকে যাত্রীরা বেশ ভালোভাবে আসা শুরু করেছেন। এখন কিন্তু মোটামুটি সদরঘাটে অনেক যাত্রী রয়েছে। আমি যদি একটু দেখাই আমার পেছনে, আপনি দেখছেন এই বেশ কয়েকটি লঞ্চ কিন্তু ইতিমধ্যেই ভরে গিয়েছে এবং সকাল থেকে এ পর্যন্ত আমরা যতদূর জানতে পেরেছি বিএডব্লিউটি এর কাছ থেকে 37টি মতো লঞ্চ ছেড়ে গিয়েছে। এর বেশিরভাগই ছেড়ে গিয়েছে চাঁদপুর, বরগুনা, কালাইয়া, বেতুয়া এইসব অঞ্চলের লঞ্চ এবং বিশেষ করে বরিশাল বা হুলারহাট, কাউখালী, ঝালকাঠি এসব এলাকার লঞ্চ ছেড়ে যাবে মূলত বিকেল 5টা থেকে। তো আপনি দেখছেন প্রচুর সংখ্যক যাত্রীর আগমন কিন্তু সদরঘাটে গড়েছে রয়েছে ইতিমধ্যেই। বিশেষ করে এসব অঞ্চল অর্থাৎ ভোলা, লালমোহন, বরগুনা, চাঁদপুর এই যে চারটি জেলায়, এই চারটি জেলার যাত্রীরা মূলত এখন আসছেন বেশি, কারণ এসব অঞ্চলের লঞ্চ কিন্তু সারাদিনই ছাড়তে থাকে। এর বাইরে বরিশালের অঞ্চল বা এর আশপাশের যে পিরোজপুর জেলা, ঝালকাঠি জেলা এসব অঞ্চলের লঞ্চ মূলত বিকেল 5টা থেকে ছাড়বে। সে লঞ্চগুলো যাত্রীরা এখন আসা শুরু করছেন। যারা বিশেষ করে যাদের কেবিন কাটা নেই, দেখে করে যাবেন, তারা কিন্তু আসছেন। তা আপনি দেখছেন সদরঘাটের সবগুলো পন্টন জুড়েই কিন্তু এখন মোটামুটি যাত্রী চাপ বেশ ভালোই বাড়ছে এবং যতই সময় গড়াবে ততই কিন্তু যাত্রী চাপ বাড়বে। তবে সেই যাত্রী চাপ সামাল দেওয়ার জন্য কিন্তু বিআইডব্লিউটি অনেক সমস্যায় কিন্তু আমরা দেখছি। যেমন এখানে আপনি দেখছেন একটি বিআইডব্লিউটি এর যে পন্টন রয়েছে 6 নম্বর পন্টন, সেই পন্টনটি কিন্তু খুলে রেখে এখানে কাজ করা হচ্ছে এবং সেই কারণে কিন্তু সাধারণ যাত্রীদের কিন্তু এখানে চলাচল করতে সমস্যা হচ্ছে এবং 6 নম্বর পন্টনের যে গ্যাংওয়েটি রয়েছে সেই গ্যাংওয়েটিও কিন্তু বন্ধ রয়েছে। আপনি দেখছেন সে বন্ধ করে সাধারণ মানুষের চলাচলে বিঘ্ন সৃষ্টি করে কিন্তু এখানে কাজ করা হচ্ছে। নতুন একটি পন্টন লাগানো হয়েছে এই কারণে। তবে সাধারণ যাত্রীরা কিন্তু বলছেন যে এই কাজ এখন কেন করা হচ্ছে, এটি কেন ঈদ যাত্রা শুরু হওয়ার আগে কেন করা হয়নি। তো সব মিলিয়ে কিন্তু বুঝতেই পারছেন যে এখানে এই কারণে কিছুটা ভোগান্তির সৃষ্টি হচ্ছে এই সদরঘাটের এই পন্টনটিতে। এছাড়া বেশ শান্তিপূর্ণ বা ভোগান্তিহীন এবং ঝুঁকি মুক্ত ভাবেই কিন্তু সাধারণ যাত্রীরা যাতায়াত করছেন। এবং আমি যদি আপনাকে দুই একটি তথ্য জানিয়ে দিই, এবছর মোট 209টি লঞ্চ প্রস্তুত রয়েছে। ঢাকা থেকে প্রায় 50 লক্ষ মানুষ, আপনি জানেন যে দেশের দক্ষিণাঞ্চলে যে 22টি জেলা রয়েছে সে জেলায় তারা যাতায়াত করবেন। আজ ধারণা করা হচ্ছে 150টিরও বেশি লঞ্চ হয়তো সদরঘাট থেকে ছেড়ে যাবে। তো মোটামুটি আজ বিকেলে সদরঘাটে পুলিশের মহাপরিদর্শকরা আসবার কথা রয়েছে এখানকার আইন শৃঙ্খলা বাহিনীর কি অবস্থা তা দেখবার জন্য। তো মোটামুটি আসলে যতই সময় গড়াবে সদরঘাটে কিন্তু আজকে ততই যাত্রী চাপ বাড়বে এবং এই চাপ কিন্তু আজ ভয়াবহ আকার ধারণ করবে, কারণ যাচ্ছেন যে আজকে অনেকেই কিন্তু ঢাকা থেকে বাড়ি যাবেন। তো মোটামুটি আমার কাছে সদরঘাট থেকে যে ঈদ যাত্রার খবর এই ছিল সবশেষ। ফয়সাল। রাজধানীর সদরঘাট লঞ্চ টার্মিনাল থেকে আমাদের সঙ্গে সরাসরি যুক্ত হয়েছিলেন সহকর্মী মাহমুদ রাকিব। তারও আগে কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে যুক্ত হয়েছিলেন নাজমুস সালেহী। তারা দুজনই জানাচ্ছিলেন ঈদে ঘরে ফেরা মানুষের সবশেষ খবর। দুপুরের সময় আরও থাকছে। বোয়িং 787 ড্রিমলাইনার আকাশ বিনা বিমানের বহরে যুক্ত হচ্ছে বিকেলে 1 সেপ্টেম্বর থেকে বাণিজ্যিক যাত্রা শুরু। রাজধানী সহ সারা দেশে সুপেয় পানি সরবরাহ ও পয়ঃনিষ্কাশন ব্যবস্থা উন্নত করতে সরকার বদ্ধপরিকর বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেছেন, আগামী নির্বাচনে আবারও ক্ষমতায় এলে রাজধানীর সব বক্স কালভার্ট ভেঙে এলিভেটেড রুট নির্মাণ করা হবে। সকালে হোটেল সোনারগাঁও থেকে খিলগাঁওয়ে দাসেরকান্দি পয়ঃশোধনাগার প্রকল্পে ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে এ কথা বলেন তিনি। দেশের সার্বিক উন্নয়নে আগামী 2100 সালের ডেল্টা পরিকল্পনা বাস্তবায়নের স্বপ্নের কথাও জানান প্রধানমন্ত্রী। রাজধানী ঢাকা, বিপুল সংখ্যক মানুষের এই নগরীতে সুপেয় পানির সংকট রয়েছে। সরবরাহ পরিস্থিতি স্বাভাবিক রাখতে ঢাকা পানি সরবরাহ ও পয়ঃনিষ্কাশন কর্তৃপক্ষ ওয়াসাও বেশ কিছু উদ্যোগ নিয়েছে। আধুনিক ও বাসযোগ্য রাজধানী গড়ে তুলতে দীর্ঘমেয়াদী পরিকল্পনার আওতায় এবার নির্মাণ শুরু হলো আধুনিক পয়ঃশোধনাগারের। রাজধানীর খিলগাঁওয়ের দাসেরকান্দিতে প্রকল্পটি বাস্তবায়ন করছে ঢাকা ওয়াসা। চীনের সহায়তায় প্রকল্পটি 2020 সাল নাগাদ বাস্তবায়িত হলে গুলশান, বনানী, বারিধারা সহ রাজধানীর দক্ষিণ পূর্বাংশের পয়ঃবর্জ্য নিষ্কাশনের স্থায়ী সমাধান হবে। কর্তৃপক্ষ বলছে, এটি চালু হলে দৈনিক 50 কোটি লিটার পয়ঃবর্জ্য পরিশোধন সম্ভব। আমরা ঘোষণা দিই। ভিত্তিফলক উন্মোচন অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, সরকারের ধারাবাহিকতায় পানির সংকট এখন অনেকটাই লাঘব হয়েছে। আগামীতে রাজধানীর পাশাপাশি পানির সুব্যবস্থা থাকতে হবে প্রত্যন্ত গ্রাম পর্যন্ত। বলেন, কাঙ্ক্ষিত অগ্রগতির জন্য এরই মধ্যে নির্ধারণ করা হয়েছে ডেল্টা প্ল্যান। 2041 সাল শুধু না, 2100 সালের বাংলাদেশ আমরা কিভাবে দেখতে চাই,
আমরা ডেল্টা প্ল্যান নিয়েছি 2100 সাল পর্যন্ত। আজকে আমরা শুধু পয়ঃনিষ্কাশন বা পানি ব্যবস্থা শুধু রাজধানী কেন্দ্রিক করব তা নয়, সেই সাথে সাথে প্রত্যেকটা জেলা, উপজেলা, ইউনিয়ন, ওয়ার্ড পর্যন্ত আমাদের সুপেয় পানি সরবরাহ, পয়ঃনিষ্কাশন ব্যবস্থা, বর্জ্য ব্যবস্থাপনা, এই তিনটি একই সাথে আমাদের পদক্ষেপ নিতে হবে। এই কারণে যে আমরা প্রত্যেকটা গ্রামকে একটা শহরে উন্নীত করতে চাই। দেশের নদী ও খালগুলো দখলমুক্ত করে প্রবাহ ফিরিয়ে আনতে পারলে রাজধানীর জলাবদ্ধতা নিরসন সম্ভব জানিয়ে শেখ হাসিনা বলেন, আগামীতে ক্ষমতায় এলে রাজধানীর সব বক্স কালভার্ট ভেঙে নির্মাণ করা হবে উড়াল সড়কের রুট। আমাদের তো সময় শেষ, আগামী ডিসেম্বর ইলেকশন। যদি আগামীতে আসতে পারি তো আমার একটা টার্গেট থাকবে, লক্ষ্য থাকবে প্রত্যেকটা বক্স কালভার্ট ভেঙে ফেলে দেবো, আমি খালের উপর থেকে এলিভেটেড রাস্তা করে দেবো। পরে সংশ্লিষ্ট কর্মকর্তাদের নিয়ে দাসেরকান্দি পয়ঃশোধনাগার প্রকল্পের মডেল পরিদর্শন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দেবাশিস রায়, সময় সংবাদ, ঢাকা। দেশে বিদেশে বসে নির্বাচনের আগে ষড়যন্ত্র হচ্ছে বলে অভিযোগ করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। সকালে রাজধানীর গাবতলী বাস টার্মিনাল পরিদর্শন করে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ অভিযোগ করেন। বিএনপি নির্বাচনে হেরে যাওয়ার আশঙ্কায় দেশে নৈরাজ্যের পরিবেশ সৃষ্টি করতে চাইছে বলেও মন্তব্য করেন ওবায়দুল কাদের। বিএনপি তারা জানে এই নির্বাচনে, জাতীয় নির্বাচনে তারা হেরে যাবে এবং সে কারণে তারা আজ নির্বাচন থেকে সরে দাঁড়ানোর অজুহাত খুঁজতে পারে এবং তারা দেশে 2014 সালের মতো একটা ভয়ঙ্কর সহিংসতার পরিবেশ সৃষ্টি করার ব্লুপ্রিন্ট তৈরি করছে। দেশে বিদেশে বসে তাদের এই হওয়া বাংলাদেশের জনগণ এবার পূরণ হতে দেবে না। 21 আগস্ট গ্রেনেড হামলা মামলার রায় সেপ্টেম্বরের মধ্যে হবে বলে জানিয়েছেন আইনমন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক। সকালে জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত এক আলোচনা সভায় বক্তব্য রাখেন তিনি। এক অনুষ্ঠানে খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম বলেছেন, জাতীয় নির্বাচনকে সামনে রেখে বিএনপি দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র করছে। এ ব্যাপারে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান তিনি। দীর্ঘদিন পর্যন্ত 21 আগস্টের এই যারা এই গ্রেনেড শরীরে ধারণ করে এখনো বেঁচে আছেন, দীর্ঘদিন পর্যন্ত তারা এই রায়ের প্রত্যাশা করছেন। খুব দ্রুততম সময়ের মধ্যেই সেপ্টেম্বরের মাসের মধ্যে এই রায় হয়তো আমরা পেয়ে যাব আশা করছি। 11 কুশীলবরা কিন্তু এখনো তৎপর, আমরা লক্ষ্য করছি। আমরা দেখছি যে নির্বাচন বানচাল করার জন্য, নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার জন্য, আজকে নির্বাচন কমিশনকে প্রশ্নবিদ্ধ করার জন্য, বাংলাদেশকে আবার অস্থিতিশীল করার জন্য তারা কিন্তু ষড়যন্ত্র এখনো পাকাচ্ছে। তত্ত্বাবধায়ক সরকার বা সহায়ক সরকারের অমূলক দাবি কোন অবস্থাতেই আজকে পূরণ হওয়ার নয়। আপনারা যেই ষড়যন্ত্র করছেন, আপনাদের যে আসল উদ্দেশ্য সে সম্বন্ধে বাংলাদেশের জনগণ ওয়াকিবহাল। সেই জন্যই তারা নির্বাচনে আপনাদেরকে ভোট দিবে না এবং আপনারা সেটা জেনেই নির্বাচনে আসতে চান না। আপনারা এক এক দিন এক এক অজুহাতের মাধ্যমে নির্বাচনটাকে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করে। কূটকৌশলের মাধ্যমে সরকার বিএনপির নির্বাচনে অংশ নেওয়ার পথ বন্ধ করে দিচ্ছে বলে মন্তব্য করেছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দুপুরে শেরেবাংলা নগরের সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানিয়ে এ মন্তব্য করেন তিনি। এ সময় বেগম জিয়াকে মুক্ত করে নির্বাচনে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন মির্জা ফখরুল। আওয়ামী লীগ চায় না যে বিএনপি নির্বাচনে আসুক, সেই জন্যই তারা বিভিন্নভাবে কথাবার্তাগুলো বলে এবং তৈরি করে সমস্যা তৈরি করে বিএনপিকে নির্বাচনে আসার পথে বাধা সৃষ্টি করছে। 111-এর কারা সুবিধাভোগী? আওয়ামী লীগ সুবিধাভোগী। সুতরাং আওয়ামী লীগই এই ধরনের কর্মকাণ্ডের সঙ্গে জড়িত হয়, আরেকটি চক্রান্ত করে যেন গণতন্ত্র এখানে পুনরায় ফিরে না আসে। রাজধানীতে নিরাপদ সড়কের দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভের সময় পুলিশের কাজে বাধা দেওয়ার মামলায় গ্রেফতার বিভিন্ন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের 16 শিক্ষার্থীকে জামিন দিয়েছেন আদালত। সকালে ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে জামিন আবেদন করলে আদালত তা মঞ্জুর করেন। গত 29 জুলাই আন্দোলন শুরুর পর সংঘাত, ভাঙচুর, উস্কানি ও পুলিশের কাজে বাধা দেওয়ার অভিযোগে
99 জনকে গ্রেফতার করা হয়। এর আগে রাজধানীর বিভিন্ন থানায় দণ্ডবিধি ও বিশেষ ক্ষমতা আইনে 43টি এবং তথ্য প্রযুক্তি আইনে 8টি সহ 51টি মামলা করা হয়। গ্রেফতারকৃতদের মধ্যে শিক্ষার্থী 52 জন। এছাড়া এজাহারে নাম থাকায় পলাতক আছেন 6টি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের 47 জন শিক্ষার্থী। নিরাপদ সড়ক আন্দোলনে যাইয়া এই মামলা ক্যাম্পাস থেকে ধরে আনছে, তারপরে কয়দিন কারাগারে ভোগ করছে। আজকে আইনজীবী ওনার মাধ্যমে জামিন পাইছি। এই ঈদ উপলক্ষে যে আমার ছেলেটা আমি পেয়েছি তাতে আমি অনেক আনন্দিত। আইনজীবী ছিলেন, বড় ভাইয়েরা ছিলেন, সবার দয় আজকে জামিন পাইছি, মানে এতে খুবই খুশি আমরা। এরা ঘটনার সময় উপস্থিত ছিল না এবং তারা সেদিন পরীক্ষার্থী ছিল। পরীক্ষা হল থেকে বের হওয়ার পর পুলিশ তাদেরকে তাদের ক্লাসরুমের সামনে থেকে তাদের গ্রেপ্তার করে। অভিজ্ঞতা আমাকে শুনলেন, শোনার পরে বললেন ঠিক আছে, ন্যায় বিচারের সাথে তাদেরকে আগামী ধার্য তারিখ পর্যন্ত 2000 টাকা মুচলেখা জামিন মঞ্জুর করা হয়েছে। ক্লিক সিলিং ফ্যান, এই হাওয়া ছড়িয়ে যাবে সবখানে। শুরু হলো পবিত্র হজের মূল আনুষ্ঠানিকতা। পবিত্র হজ পালনের অংশ হিসেবে এরই মধ্যে মিনায় সমবেত হয়েছেন লাখ লাখ মুসল্লি। মক্কা থেকে হজের নিয়তে ইহরাম বেঁধে কেউ পায়ে হেঁটে, কেউ বা আবার গাড়িতে করে মিনায় জড়ো হচ্ছেন। সৌদি আরবের মক্কা থেকে আরও জানাচ্ছেন রিয়াদ প্রতিনিধি আরিফুর রহমান। ইসলাম ধর্মের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব পবিত্র হজ। মক্কায় আজ পবিত্র হজের আনুষ্ঠানিকতা শুরু হচ্ছে সৌদি সময় বেলা 12টা এবং বাংলাদেশ সময় দুপুর 3টা থেকে। মুসল্লিগণ এহরাম পরে মক্কা থেকে মিনা অভিমুখে যাত্রার মধ্য দিয়েই এই আনুষ্ঠানিকতা শুরু হবে। মুসল্লিরা মিনা আল্লাহর নৈকট্য লাভের আশায় ইবাদত বন্দিগি ও জিকির আজগারে মশগুল থাকবেন এবং জামাতের সঙ্গে 5 ওয়াক্ত নামাজ আদায় করবেন এখানে। আল্লাহর রহমতে আমরা আজকে মিনায় অবস্থান করতেছি। ইনশাআল্লাহ সকল বাধা বিপত্তি অতিক্রম করে ইনশাআল্লাহ সুন্দরভাবে আমরা মিনায় এসে অবস্থিত হতে পেরেছি। দর্শকের কাছে আমরা দোয়া চাচ্ছি, বাংলাদেশের কাছে আমরা দোয়া চাচ্ছি যাতে আমাদের সবকিছু কার্যক্রম আমরা সম্পূর্ণভাবে সমাধান করতে পারি। পবিত্র হজ পালনের নিয়ম অনুযায়ী মিনাতে রাত্রি যাপনের মধ্য দিয়েই শুরু হবে হজের কার্যক্রম। এদিকে মিনাতে কোনো ধরনের অসুবিধা ছাড়াই অনেক মুসল্লি উপস্থিত হয়েছেন। ইবাদত বন্দিগিতে সময় পার করছেন তারা। নিরাপত্তার কোনো ঘাটতি যেন না হয় সেজন্য আমরা প্রস্তুত আছি। আমাদের দায়িত্বের চেয়েও আমরা বেশি কিছু করতে প্রস্তুত। আমাদের সামর্থ্যে বিশ্বাস রাখুন। যে কোনো ধরনের জঙ্গিবাদ মাথায় রেখে আমরা কাজ করছি। পাশাপাশি পরিবহন ব্যবস্থা আগের চেয়ে অনেক উন্নত হয়েছে। মুসল্লিদের সাথে রয়েছেন অভিজ্ঞ মুয়াল্লিম তথা হজ গাইড। মূলত তাদের তত্ত্বাবধানেই হজের ধারাবাহিক কাজগুলো সঠিকভাবে পালন করতে পারছেন বলে জানিয়েছেন মুসল্লিরা। আমরা যেন সুস্থ সুন্দরভাবে হজ পালন করতে পারি ইনশাআল্লাহ। আমরা দেশবাসীর জন্য দোয়া করব ইনশাআল্লাহ। 8 থেকে 12 জিলহজ মুসল্লিরা মিনা, আরাফা ও মুজদালিফা অবস্থান করবেন। 8 জিলহজ মিনা সারাদিন অবস্থানের পর 9 জিলহজ ফজরের নামাজ আদায়ের পর প্রায় 14 কিলোমিটার দূরে আরাফাতের ময়দানের উদ্দেশ্যে যাত্রা করবেন মুসল্লিরা। বাংলাদেশের মুসল্লিরা তাদের হজ সুষ্ঠুভাবে পালনের জন্য দেশবাসীর কাছে দোয়া প্রার্থনা করেছেন। পবিত্র মক্কা থেকে আরিফুর রহমান, সময় সংবাদ। দুপুরের সময় আরও থাকছে। দ্বিতীয় রাউন্ডে খেলার লক্ষ্যে এশিয়ান গেমস ফুটবলে সন্ধ্যায় কাতারের মুখোমুখি হবে বাংলাদেশ। সাঁতার, কাবাডি ও শুটিং এর মিশ্র ইভেন্টের বাছাই পর্ব থেকেই বিদায়। আগামী 3 দিনের মধ্যে বড় পুকুরিয়া তাপ বিদ্যুৎ কেন্দ্রের একটি ইউনিট চালু হবে বলে জানিয়েছেন বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু। দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপের সময় তিনি একথা বলেন। এবার ঈদে সারা দেশে বিদ্যুৎ সরবরাহ নিরবচ্ছিন্ন থাকবে বলে জানান তিনি। এ সময় তিনি আরও জানান, রংপুর সহ উত্তরের জেলাগুলোতে বিদ্যুতের লোডশেডিং ও ভোল্টেজ ওঠানামার অবস্থা আরও 15 দিন পর স্বাভাবিক হবে। এইবার ঈদে, কোরবানি ঈদে ঢাকার আশেপাশের এলাকায় সমস্যা হবে না। তবে আমরা রংপুরও আমরা ঈদের আগের দিন থেকে আমরা একটা পাওয়ার প্ল্যান্ট আমরা শুরু করব বিদ্যুৎ দেওয়া। ওখানে প্রচণ্ডভাবে ভোল্টেজের সমস্যা হচ্ছে রংপুরে, যেহেতু আমাদের পাওয়ার প্ল্যান্ট সবগুলি বন্ধ। একটা শুরু হতে যাচ্ছে আমাদের কয়লা দিয়ে। আমরা ধীরে ধীরে হয়তো সেখানে একটু ভালো অবস্থা, আগামী আরও 15-20 দিন সময় লাগবে রংপুরে একটা ভালো অবস্থা যেতে। খাগড়াছড়িতে 2 দফা হামলায় ইউপিডিএফ প্রসিত অংশের 6 নেতাকর্মী সহ 7 জন নিহতের ঘটনায় এখনও কাউকে আটক করতে পারেনি পুলিশ। প্রতিবাদে আগামীকাল আধা বেলা হরতালের ডাক দিয়েছে সংগঠনটি। গতরাতে ঘটনার তদন্তে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আবু ইউসুফকে প্রধান করে 5 সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করে জেলা প্রশাসন। আগামী 15 কার্য দিবসের মধ্যে তাদের প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।
শনিবার সকালে সদর উপজেলার স্বনির্ভর এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ইউপিডিএফ প্রসিদ্ধ খিসা অংশের ওপর 2 দফা ব্রাশ ফায়ার করে সন্ত্রাসীরা। এতে প্রসিদ্ধ গ্রুপের তপন চাকমা, এলটন চাকমা ও বরুণ চাকমা ও এক পথচারী সহ 7 জন নিহত হন। আহত হন অন্তত 7 জন। এ ঘটনায় ইউপিডিএফ গণতান্ত্রিক অংশকে দায়ী করছে প্রসিদ্ধ গ্রুপ। টেলর্যাক, জীবন গুছিয়ে দেয় নিশ্চিন্তে। কক্সবাজার সমুদ্র সৈকতে পর্যটকদের সমুদ্র স্নানে নেই কোনো কার্যকর নিরাপত্তা ব্যবস্থা। ভিড় বাড়লে সাগরে গোসলে নেমে প্রাণ হারাচ্ছেন পর্যটকেরা। সচেতন মহল বলছে, নিরাপত্তার দায়িত্বে থাকা সংস্থাগুলোর চরম দায়িত্বহীনতা এর জন্য দায়ী। তবে জনবল ও উদ্ধার সরঞ্জাম সংকটের কথা স্বীকার করে দ্রুত লাইফগার্ড কর্মী বাড়ানো সহ ফায়ার সার্ভিস স্টেশন স্থাপনের উদ্যোগ নেওয়ার আশ্বাস দিয়েছে টুরিস্ট পুলিশ ও জেলা প্রশাসন। সুজাউদ্দিন রুবেলের তথ্য ও মোহাম্মদ ফরাজের ছবি নিয়ে রিপোর্ট। বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকত কক্সবাজার, যার 6টি পয়েন্টে সবসময় থাকে দেশের বিভিন্ন স্থান থেকে আসা পর্যটকদের আনাগোনা। আর এই পয়েন্টগুলোতেই সৈকতের লোনা চলে, মাতোয়ারা থাকে ভ্রমণ পিপাসুরা। দুর্যোগপূর্ণ আবহাওয়ায় সাগর উত্তাল ও ভাটার সময় সৈকতে গোসল করতে নেমে বারবার ঘটছে মৃত্যুর ঘটনা। কিন্তু এক্ষেত্রে পর্যটকদের নিরাপত্তায় কোনো কার্যকর পদক্ষেপ নেয়নি জেলা প্রশাসন, বিচ ম্যানেজমেন্ট কমিটি, টুরিস্ট পুলিশ ও লাইফগার্ড সংস্থাগুলো। সচেতন মহল বলছে, শুধুমাত্র সতর্কতা পতাকা উত্তোলন, মাইকিং ও অল্প সংখ্যক লাইফগার্ড কর্মী দিয়ে দায় সারছেন তারা। গোসল করা থেকে শুরু করে সবকিছু নিরাপত্তার জন্য এখনো কোনো প্রয়োজনীয় পদক্ষেপ আমাদের চোখে পড়েনি। টুরিস্ট পুলিশ থেকে শুরু করে লাইফগার্ডরা যদি আরো সজাগ হয় এবং এটা তড়িৎ ব্যবস্থা করে, তাহলে অনেক আমরা হারিয়ে যাওয়া জীবনকে আমরা ফিরিয়ে আনতে পারবো। তবে পর্যটকদের সচেতনতার পাশাপাশি জনবল ও উদ্ধার সরঞ্জাম সংকট রয়েছে স্বীকার করে দ্রুত পর্যটকদের নিরাপত্তায় লাইফগার্ড কর্মী বাড়ানো সহ ফায়ার সার্ভিস স্টেশন স্থাপনের উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানালেন টুরিস্ট পুলিশ ও জেলা প্রশাসনের এই কর্মকর্তারা। দেখা গেছে যে এখানে উদ্ধার করে যে সাথে সাথে হসপিটালে নেওয়া যাবে সেই ধরনের কোনো অ্যাম্বুলেন্সের ব্যবস্থা নাই। পাশাপাশি আপনার অপর্যাপ্ত লাইফগার্ড এবং উদ্ধার সামগ্রীর স্বল্পতাও রয়েছে। ফায়ার সার্ভিস ফিল্ড ডিফেন্সের কোনো একটা ইউনিটকে বিচকে কেন্দ্র করে আনা যায় কিনা সেটার জন্য সরকারের সাথে যোগাযোগ করব। বেসরকারি লাইফগার্ড সংস্থা সি সেভের দেওয়া তথ্য মতে গত 4 বছরে সৈকতে গোসলে নেমে মৃত্যু হয়েছে 22 জন পর্যটকের, আর উদ্ধার করা হয়েছে 267 জনকে। গত 2 মাসে ইউল্যাব ও ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের 2 শিক্ষার্থী সহ মৃত্যু হয়েছে 3 জনের। সময় সংবাদ, কক্সবাজার। চতুর্থ প্রজন্মের সর্বাধুনিক প্রযুক্তির উড়োজাহাজ বোয়িং 787 ড্রিমলাইনার বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বহরে যুক্ত হচ্ছে আজ। যুক্তরাষ্ট্রের সিয়াটলে বোয়িংয়ের কারখানা থেকে 15 ঘন্টা উড়ে বিকেল 4:45টায় আকাশ বিনা নাম দেয়া উড়োজাহাজটি হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের কথা রয়েছে। প্রথম ড্রিমলাইনারকে ওয়াটার ক্যানন স্যালুট দিয়ে স্বাগত জানাবে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। 1 সেপ্টেম্বর উড়োজাহাজটির আনুষ্ঠানিক উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ওই দিন রাতে ঢাকা থেকে কুয়ালালামপুরে প্রথম বাণিজ্যিকভাবে যাত্রা শুরু করবে এই আকাশযান। যুক্তরাষ্ট্রের উড়োজাহাজ নির্মাতা প্রতিষ্ঠান বোয়িংয়ের সিয়াটল ফ্যাক্টরি থেকে সরাসরি 15 ঘন্টা 32 মিনিট ফ্লাই করে নন স্টপে এই ফ্লাইটটি ঢাকায় ল্যান্ড করবে। 1 সেপ্টেম্বর মাননীয় প্রধানমন্ত্রী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের নতুন ড্রিমলাইনার উদ্বোধন করবেন এবং একই দিনে সন্ধ্যার সময় আমাদের ঢাকা থেকে কুয়ালালামপুর প্রথম ফ্লাইটটি পরিচালিত হবে। প্রতিদিন 2টো করে ফ্লাইট থাকবে ড্রিমলাইনারে। সকালের ফ্লাইট থাকবে সিঙ্গাপুরে এবং সন্ধ্যার ফ্লাইট হবে কুয়ালালামপুরে। শুরুতে ঢাকা সিঙ্গাপুর ঢাকা রুটে আমাদের ইনিশিয়াল প্রমোশনাল অফার আমরা করেছি $200। দুপুরের সময় এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। সারা দেশে জমে উঠছে পশুর হাট, বেড়েছে ক্রেতা সমাগম। দেশীয় গরুর পর্যাপ্ত সরবরাহ সত্ত্বেও দাম বেশি। ঈদ যাত্রার তৃতীয় দিনে ঘরমুখী মানুষের উপচে পড়া ভিড়। ট্রেন ছাড়ছে 1.5 থেকে 2 ঘন্টা দেরিতে। মহাসড়কের কোনো কোনো অংশে যানবাহনের ধীর গতি। সবার জন্য নিরাপদ পানি ও পয়ঃনিষ্কাশন ব্যবস্থা নিশ্চিতে পদক্ষেপ নিয়েছে সরকার, বললেন প্রধানমন্ত্রী। আবারও ক্ষমতায় এলে রাজধানীর সব বক্স কালভার্ট ভেঙে ফেলার ঘোষণা। শুরু হলো পবিত্র হজের আনুষ্ঠানিকতা। মিনায় লাখ লাখ মুসল্লি সমবেত, সার্বিক নিরাপত্তা নিশ্চিতে প্রস্তুত কর্তৃপক্ষ। এবং নিরাপদ সড়কের দাবিতে বিক্ষোভের সময় পুলিশের কাজে বাধা দেওয়ার মামলায় বেসরকারি বিশ্ববিদ্যালয়ের 25 শিক্ষার্থীর জামিন সংশ্লিষ্টতা পাওয়া যায়নি, জানালেন আইনজীবী। এই ছিল দুপুরের সময়। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv আর সঙ্গে থাকুন সময়ের।